সকলকে জানাই এনবিটিভির পর্দায় স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি জঙ্গিপুর মহকুমার জাতীয় কংগ্রেসের মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা মহাশয়ের কাছে। সামনে যে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের নিঘণ্ট পশ্চিমবঙ্গও বেজে গিয়েছে এবং এই পশ্চিমবঙ্গে ৮ দফায় এই নির্বাচন হতে চলেছে। এই নির্বাচন উপলক্ষে আপনার দল কি ভাবছে? দেখুন, আমরা চিরকালই মানুষের জন্য লড়াই করি এবং বিরোধী দল হিসাবে আমরা পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে আছি। বিরোধীদের কাজে সরকারকে আয়না দেখানো, যাতে সরকার বুঝতে পারে তার ভুলভ্রান্তিটা কী হচ্ছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই সরকার নিজের ভুল তো বুঝতেই পারে না, স্বীকারও করে না। বরং উল্টে যদি কোনো যুবক, যদি কোনো কর্মপ্রার্থী চাকরি চাইতে যায়, কাজ চাইতে যায়, তাকে লাঠি চালানো হয়, গুলি চালানো হয় এবং মহিদুল ইসলাম মিদ্যার মতো একটা যুবক ছেলেকে অকালে প্রাণ হারাতে হয়। শুধু মহিদুল ইসলাম মিদ্যা কেন, এর আগেও অনেকেই চাকরি প্রার্থী হতে গিয়ে তারা লাঠির আঘাত খেয়েছে, বিভিন্ন আঘাত খেয়েছে। আমাদের প্রথম দাবি হবে যে বেকারত্বের যে হু হু করে বাড়ছে, সেটা যেন অতি অবশ্যই একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। পার্শ্ব শিক্ষকরা যেভাবে আজকে বঞ্চনার মধ্যে পড়ছে, সিভিক ভলেন্টিয়ার নামে আজকে পুলিশে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, তাদের কাউকে 5,000, 7,000, 8,000 টাকার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। আজকের এই মূল্যবৃদ্ধির যুগে পার্শ্ব শিক্ষক বলুন বা সিভিক ভলেন্টিয়ার বলুন, তারা কতদূর এগোতে পারবে? অতএব এদের একটা স্থায়ী সমস্যার সমাধান করা দরকার এবং যেন স্থায়ী কর্মসংস্থান হয়, কোনো অস্থায়ী চুক্তিভিত্তিতে কর্মসংস্থানের যেন না হয়। 1 2 নম্বর হচ্ছে, আমাদের মুর্শিদাবাদ জেলা তথা গোটা পশ্চিমবাংলা হচ্ছে কৃষিভিত্তিক একটা জায়গা। অর্থাৎ কৃষিপ্রধান জায়গায় যে এখানে পশ্চিমবাংলাতে ইন্ডাস্ট্রি নেই, কারখানা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। সরকার যদি এই কৃষিপ্রধান এলাকাকেই কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে পারত, যেন ফলজাতকরণ, মালদা মুর্শিদাবাদের আম প্রক্রিয়াকরণ, এগুলো যদি করতে পারত, অনেকটাই আমার মনে হয় ফলপ্রসূ হতো। পাশাপাশি পাট হচ্ছে আমাদের, বিশেষ করে গঙ্গা তীরবর্তী বা পদ্মা তীরবর্তী জায়গায় পাট শিল্পটা একসময় পশ্চিমবাংলায় একটা প্রথম স্থান অধিকার করেছিল, কিন্তু ক্রমশই পাট শিল্প তার কৌলিন্য হারিয়ে দিচ্ছে। অর্থাৎ পাট শিল্পকে যদি আবার পুনরুজ্জীবিত করা যায়, এটা একটা কাজ হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি মুর্শিদাবাদ থেকে দেখতে আসেন, আমাদের এই উমরপুর এলাকাতে প্লাস্টিক হচ্ছে একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। সেই প্লাস্টিক ইন্ডাস্ট্রিটা যেন সরকার দেখে এবং পাশাপাশি মির্জাপুরে যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্প, রেশম শিল্প, এগুলো সব আস্তে আস্তে কৌলিন্য হারিয়ে ফেলছে, প্রতিযোগিতায় উঠতে পারছে না। সরকার এই প্রতিযোগিতাতে অন্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে যে সরকারি সুবিধা পাওয়া দরকার, সে সরকার তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। অতএব আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই বেকারত্ব ঘুষযুগ, আমরা চাই কৃষকদের সমস্যা দূরীভূত হোক, কৃষক তার ন্যায্য যে মূল্য, সেই ন্যায্য মূল্য যেন পায়। 1865 টাকার যে ন্যায্য ধানের দাম, সেই ধানের দাম পাচ্ছে, তারা ফোরদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে, সরকার কিন্তু সেটা দাঁড়াচ্ছে না। আমরা চাই যে এই যে ঠিকাদারি যে রাজ কায়েম করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে এসে বলছে যে আপনারা খান, কিন্তু অল্প অল্প করে খান। অদ্ভুত ব্যাপার, প্রশাসনের সর্বময় কর্তা যদি এই ভাষায় কথা বলে, তাহলে তো তার নিচে যারা আছে তারা দুঃসাহিত বোধ করবেই। ফলে সর্বত্র একটা কাটমানি নেওয়া এবং দেওয়ার মধ্যে একটা চলেছে। একটা সাধারণ বদলি হতে গেলেও দেখা যাচ্ছে 3 লাখ টাকা, 4 লাখ টাকা লেগে যায়। বেকারত্ব জ্বালা তো আছেই, এবং সেই বেকারত্ব সুযোগ নিয়ে কেউ কেউ আবার তাদেরকে প্রবঞ্চনা করে, তাদের কাছ থেকে বিভিন্নভাবে উপায়ে তাদের কাছে পয়সা নেয়। অতএব এই কাটমানি রাজ, ঠিকাদারি রাজ, এগুলো যেন বন্ধ হয় সঠিক জানে। আমি আপনাকে একটুখানি বলে রাখি, কাটমানি রাজ কোন পর্যায়ে পড়েছে এই জায়গাটায়, যে এই যে রঘুনাথগঞ্জ অন ব্লকের আপনার রানীনগর অঞ্চলে একটা জায়গা আছে বৈকুণ্ঠপুর, সেখানে একটা নদী ভাঙনের সমস্যা আছে। সেইটা দেখা যাচ্ছে যে হঠাৎ করে ধসে পড়ে গেল, অথচ যে কাজ করেছে সে রিসেন্ট কাজ করেছে। তাহলে কেমন কাজ করেছে, স্থায়ী কেন সমাধান হচ্ছে না? 10 বছর ধরে এরকম সমস্যার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে। অতএব স্থায়ী সমাধান প্রত্যেকটা ক্ষেত্রে দরকার। আপনার কাছে আরেকটি প্রশ্নে আমরা চলে যাব। এবারের যে বঙ্গ রাজনীতি তথা সামনে যে 2021 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটা সম্পূর্ণ এই বঙ্গে একটু অন্যরকমভাবে যেতে চলেছে। যেমন আমরা বিগত দিনে এরকম ধরনের দেখিনি, যেখানে আজ বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ নামে আব্বাস সিদ্দিকীর দলের সাথে যে জোট হয়েছে, এ বিষয়ে আপনারা কতটা আশাবাদী যে রাজ্যে আপনাদের মুখ্যমন্ত্রী গঠন করার বিষয়ে? আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সাম্প্রদায়িক শক্তি
বাঙালি সংস্কৃতি পরিপন্থী। এই বাঙালি সংস্কৃতি পরিপন্থী সাম্প্রদায়িক শক্তিকে যে কোনো মূল্যে রুখতে হবে। এক। 2 নম্বর হচ্ছে গণতন্ত্র আমরা অধিকার করেছিলাম, বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে ভারতবর্ষ তথা বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠাতা করেছিল। গত পঞ্চায়েত নির্বাচনে 2018 সালে যেভাবে একদম সরকারি লেভেল থেকে একদম দিনের আলোতে ভোট লুণ্ঠন করে বিরোধীদেরকে বোমা, পিস্তল, লাঠি দেখিয়ে আজকে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় যেভাবে ভোট লুণ্ঠন করা, গণতন্ত্রকে হত্যা করা হলো, এটা অত্যন্ত লজ্জার। অতএব এই গণতন্ত্র হত্যাকারীদেরকেও আমরা রুখে দিতে চাই। অতএব এই দুই সাম্প্রদায়িক এবং গণতন্ত্র হত্যাকারী স্বৈরতান্ত্রিক সরকার, এই দুই সরকারকে আমরা রুখে দেওয়ার জন্য আজকে একটা সংযুক্ত মোর্চা হয়েছে। তাদের মধ্যে কে আছে? জাতীয় কংগ্রেস আছে, বামফ্রন্ট আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে। যারা আব্বাস সিদ্দিকির দলকে বলছিল সাম্প্রদায়িক, আব্বাস সিদ্দিকি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে সমাজের সর্বস্তরের সর্ববর্গের মানুষ আজকে আছে। অতএব এটা 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 নিন্দুকেরা ভয় পেয়ে আজকে আব্বাস সিদ্দিককে সাম্প্রদায়িক বলা তকমা লাগানোর চেষ্টা করা হচ্ছিল। দেখুন, নিজের সম্প্রদায়ের কথা বলা কিন্তু সাম্প্রদায়িক নয়, কিন্তু যখন অন্য সম্প্রদায়ের আঘাত আনবে, ভাবাবেগে আঘাত আনবে, সেটাই কিন্তু সাম্প্রদায়িকতার মধ্যে পড়ে। সিপিএম মনে করেছে আইএসএফকে এর মধ্যে ঢোকানো উচিত। আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরতন্ত্রী সরকারকে রুখতে গেলে আমাদের 3 জনকে একসঙ্গে আসা উচিত। কেন? আমরা দেখতে পাচ্ছি 2 দল খেয়রে পরিণত হয়েছে, কিন্তু 2 দলের মধ্যে লক্ষ্য করে দেখবেন কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়াচ্ছে, যাকে বলছে জিডিপি। আর অন্যদিকে পশ্চিমবাংলায় আজকে মমতা ব্যানার্জি বলছে যে 100% কাজ করে দিয়েছে। তাহলে দুয়ারে সরকারকে দুয়ারে আসতে সময় লাগলো 9.5 বছর। আর আবারও বলছে যে দুয়ারে রেশন, তাহলে রেশন দুয়ারে যেতে কত বছর সময় লাগবে আমরা অনুমান করতে পারি। অতএব কাজ কিছু হয়নি বলে আজকে ওই কাটমানি, মিথ্যা কথা, অপপ্রচার, বাঙালি সংস্কৃতির আঘাত, এই সমস্ত কিছুর কিন্তু আজকে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে 2 দল। একদিকে সাম্প্রদায়িক কেন্দ্রের দল, একদিকে স্বৈরতন্ত্রী আমাদের। এই 2 দলের মাঝখানে পড়ে সাধারণ মানুষের যে রুটি রোজগার, কর্মসংস্থান, বেকারত্বের কথা যে আলোচনা হবে সেটা কিন্তু হচ্ছে না। চাকরি কথা হচ্ছে না, কর্মসংস্থানের কথা হচ্ছে না, শিল্পের কথা হচ্ছে না, কৃষকের কথা হচ্ছে না, বিড়ি শ্রমিকের কথা হচ্ছে না, গঙ্গা ভাঙন যে সমস্যা তার কথা হচ্ছে না, পুনর্বাসনের কথা হচ্ছে না, কোনো কথা হচ্ছে না। আমরা এই যে সমস্যাগুলোই কিন্তু মানুষের সামনে তুলে ধরে আমরা বলি আমরা কিং মেকার নয়, আমরা কিং হতে চাই। অর্থাৎ আমরা কাউকে সাহায্য করতে আমরা করবো না, আমরা সরকার তৈরি করতে এই সংযুক্ত মোর্চা তৈরি হয়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্নে আমরা চলে যাব, যেখানে বর্তমান মাটি মানুষের সরকার তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলছেন যে শিক্ষা, স্বাস্থ্যতে বাংলা এগিয়ে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, এই মুর্শিদাবাদ যেখানে 80 লক্ষ মানুষের বসবাস, যেখানে রুলস এবং কন্ডিশন অনুযায়ী 10 লক্ষ পপুলেশন অনুযায়ী একটি করে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কথা, কিন্তু বিগত দিনে আমরা কংগ্রেসের আমলও দেখেছি এবং বামফ্রন্টের আমলও দেখেছি এবং এই 10 বছরের মাটি মানুষের সরকারের আমলও আমরা দেখছি এই মুর্শিদাবাদকে বঞ্চিত করে রাখা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কী? একদম ঠিক বলেছেন। দেখুন, যে রাজ্য সরকারের অধীনে হচ্ছে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, এবং রাজ্য সরকারে আমরা দীর্ঘ 44 বছর ধরে নেই। যখন কংগ্রেসের আমলে ছিল তখন একটা করে দেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেটা আগে হয়েছে ভালো কথা। পরবর্তী ক্ষেত্রে যে বিধাননগর বলুন বা বিভিন্ন কল্যাণী বিশ্ববিদ্যালয়, আদার্স যে সব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এগুলো সবই কিন্তু কংগ্রেসের আমলে তৈরি হয়েছে। এবং আজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি। আমি নিজে ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলাম। 2008 সালে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকাটা উঠেছিল। আমি 4 দিন অনশন করেছিলাম ডিএম অফিসের সামনে যে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদে হোক। অর্থাৎ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি বা আন্দোলন কিন্তু আজকে নতুন নয়, আমরা কিন্তু এটা করে এসেছি। 1 2 নম্বর হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এবং সেটা কংগ্রেসের আমলেই এখানকার যিনি সাংসদ ছিলেন এবং আমাদের যিনি প্রিয় নেতা অধীর চৌধুরীর উদ্যোগে কিন্তু হয়েছিল। কিন্তু সেই সময় দেখেছিলাম যে 2011 সালে সরকার প্রতিষ্ঠার পর জমি নিয়ে একটা সমস্যা হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, এসডিও অফিস আমরা ঘেরাও করেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, এবং তার
পরেই কিন্তু এই আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পায়। যদিও আমরা আশা করেছিলাম যে এই বিশ্ববিদ্যালয় 126টা সাবজেক্ট নিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপ নেবে, তাতে এলাকার মানুষ বা সাধারণ মানুষের সুবিধা হবে, কিন্তু সেটা হয়নি, বিভিন্ন কারণে হয়নি। এবং যেহেতু বর্তমানে এই সরকার আছে যেটা 25 কোটি টাকার বছরে একটা আর্থিক প্যাকেজের ব্যবস্থা করেছিল বাজেটে, সেটাও কিন্তু হয়ে ওঠেনি। এবং এটাও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের প্রিয় নেতা, কিন্তু সরকার যেহেতু অন্যজন আছে, ফলে আমরা এই জায়গাটা পেরে উঠতে পারিনি। কিন্তু যেটা আপনি বলছেন 10 লাখ, আমাদের 80 লাখ কর্মসংস্থান, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হালে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হলো, কিন্তু মুর্শিদাবাদের ছেলে মেয়েরা কিন্তু শিক্ষা দীক্ষা সামনের দিকে অগ্রসর হতে চায়। অন্য অন্য এলাকার মানুষ বলে যে মুর্শিদাবাদ ছেলে পিছিয়ে পড়ে, না, আমরা পিছিয়ে পড়া নয়, আমরা মানসিকতায় আমরা চাই আমরা এগিয়ে যেতে, কিন্তু আমাদেরকে পিছিয়ে রাখা হয়। এটা খুব যন্ত্রণা, এটা দুঃখের, এটা খুব বেদনার। এবং এই জায়গাটাতে আজকে মুর্শিদাবাদ থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে 200 কিলোমিটার যেতে হয়, আবার এদিকে গৌরবঙ্গ বাদ দিয়ে উত্তরবঙ্গে যেতে গেলে 200 কিলোমিটার বা 250 কিলোমিটার যেতে হয়। অতএব এটা সময়ের দাবি যে মুর্শিদাবাদ জেলায় যেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়। একটা অদ্ভুত ব্যাপার যে বিশ্ববিদ্যালয় প্রাণ পেল না, প্রতিষ্ঠা পেল না, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঘোষণা হয়ে গেল। অতএব এটা সম্পূর্ণভাবেই আবারও একটা প্রতারণার ছক এই সরকারের, আবার একটা বঞ্চনা শখ, একটা রসিকতা করা হচ্ছে মুর্শিদাবাদের শিক্ষিত ও যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা পড়তে চায়, পড়াশোনা করতে চায় এবং মেধাবী ছেলেদের জন্য কাছে এটা রসিকতা। আমরা চাই যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিজস্ব জমিতে পূর্ণাঙ্গ রূপভাবে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হোক, আমরা এটা চাই। আপনার কাছে আরেকটি প্রশ্নে আমরা চলে যাব। বিগত দিনে আমরা দেখেছি কংগ্রেসের আমলে এবং বামফ্রন্টের আমলে যে আজকে বাংলার মাটিতে একটা অপশক্তি মাথা চাড়া দিচ্ছে, যে আরএসএস নামক, সেটা মামাটি মানুষের সরকারের আমলে দেখছি একের পর এক আরএসএসের অনেক স্কুল, অনেক ক্যাম্পাস গড়ে উঠছে। আজকে বিজেপির যে সিলসিলা বা বিজেপির যে চক্রান্ত আজকে যে অপশক্তি বাংলার মাটিতে চাড়া দিয়েছে, এ বিষয়ে আপনার জাতীয় কংগ্রেস তথা আপনি কি ভাবছেন? আপনাদের একটা পরিসংখ্যান দিই, তৃণমূল সরকার আসার আগে এই বাংলাতে আরএসএসের স্কুল ছিল 500টা, আজকে সেটা 1795টা পরিণত হয়েছে। এবার আপনার নিশ্চয় মনে আছে বছর 3 আগে জয়নগর থানার একদম পাশেই বজরং দল, এই আরএসএসের একটা শাখা সংগঠন, তারা প্রকাশ্য দিবলকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে শুরু করে বড়োদেরকেও একটা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল একদম থানার পাশে। এটা কিন্তু ভাইরাল হয়েছিল। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, সরকার কী পদক্ষেপ নিয়েছিল আমার জানা নেই, জানলে পরে আমরা বলতে পারতাম। নেয়নি, প্রকাশ্য দিবালক হয়েছিল। 1, 2 নম্বর হচ্ছে যে এই যে আরএসএসের ব্যাপারে, আরে কংগ্রেসের মূল লড়াই হচ্ছে আরএসএসের বিরুদ্ধে। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল আরএসএস, মহাত্মা গান্ধীকে চরকাটা নিয়েছে আজকের মোদিজি, কিন্তু মহাত্মা গান্ধীর যে নীতি আদর্শ সেটা কিন্তু নেয়নি। মহাত্মা গান্ধীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়, তাকে গলায় মালা দেওয়া হয়, শ্রদ্ধা জানা হয়, কিন্তু তার যে নীতি আদর্শকে যদি মানায় তবে তো শ্রদ্ধা। কারা মেরেছিল মহাত্মা গান্ধীকে? আরএসএস। কাকে মেরেছিল? রামের যে পূজারী তাকে মেরেছিল। তো রাবণের রূপ নিয়ে, রামের রূপ নিয়ে রাবণের শাসন চলছে আজকে। তো এর বিরুদ্ধে তো আমাদের ওপর থেকে নিচু অবধি আমাদের লড়াই, আরএসএসের বিরুদ্ধে লড়াই আমাদের। এবং এই মমতা ব্যানার্জি 1998, 1999 সালে আজকে বিজেপি এবং আরএসএসের সঙ্গে তারা ঘর করে সংসার করে তাদেরকে আজকে পশ্চিমবাংলায় প্রবেশ করতে সুবিধা করে দিয়েছে। বীজ বপন তখনই তো হয়েছে যখন মমতা ব্যানার্জি বিজেপিকে সঙ্গে নিয়ে আজকে জোট করে এখানে সরকারে কতগুলো আসন, লোকসভা আসন তৈরি করেছিল এবং কেন্দ্রের সরকার হয়েছিল। এবং মমতা ব্যানার্জি আপনারা জানেন যে গুজরাট দাঙ্গার পর 2002 সালে যখন নরেন্দ্র মোদী আবারও গুজরাটের মুখ্যমন্ত্রী হলো, তখন এই মমতা ব্যানার্জি এখান থেকে গোলাপ ফুল পাঠিয়েছিল, এটা আমরা ভুলে যাইনি কিন্তু। অতএব প্রকাশ্যে এবং গোপনে এই মমতা ব্যানার্জি এই আরএসএস তথা বিজেপিকে পশ্চিমবাংলায় এই বাঙালি সংস্কৃতির পরিপন্থী একটি দলকে যে জায়গা দিয়েছিল, এ বিষয়ে কিন্তু বলতে অপেক্ষা রাখে না। লড়াই আমাদের এই আরএসএসের বিরুদ্ধে চিরকাল লড়াই, আজকেও নতুন নয়, আমরা চিরকাল লড়াই করেছি। এনআরসি আন্দোলন বলুন,
এনআরসি আন্দোলনের প্রিয়ঙ্কা গান্ধী শাহিনবাগে আজকে সেই 80 বছরের 90 বছরের বৃদ্ধের সঙ্গে তার একাত্মতা, তার আন্তরিকতা ভাগ করে নিচ্ছে। এই সেদিনকেও আসিফ বলে যে ছেলেটিকে মারা হলো, অলকা লাম্বা আমাদের নেত্রী আসিফের বাড়ি গেল। আজকে অধীর রঞ্জন চৌধুরী, আপনার মনে আছে এনআরসি আন্দোলনের সময় তিনি প্রথম মুর্শিদাবাদ জেলায় এসে 17 তারিখে সম্মতিনগরে হাজার হাজার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে এনআরসি আমি হতে দেব না। এই অধীর চৌধুরী পার্ক স্ট্রিটে যে শাহিনবাগ, সেই শাহিনবাগে কিন্তু উনি ছিলেন। আর মমতা ব্যানার্জি এনআরসি আন্দোলনের সময় খুব মনে করে দেখুন আপনারা, যে 11 তারিখ বিল পেশ হলো, তার 8 জন এমপি কিন্তু অনুপস্থিত ছিল, মনে করে দেখুন আপনারা। এবং তারপর মমতা ব্যানার্জি দীঘাতে 5 দিন ধরে উৎসব করছে, দীঘা উৎসবে মেতে আছে। 12, 13, 14, 15, 16 তারিখে উনি কিন্তু রাস্তা নামলেন, জল মাপছিলেন কি সমাজের মানুষ এনআরসি আন্দোলন নিয়ে রাস্তায় নামে কি নামে না এটা করছিলেন। কিন্তু আজকে বিজেপি এটাকে প্রমাণ করতে চাইছিল যে এটা কেবলমাত্র মুসলিমদের সমস্যা না, গোটা ভারতবর্ষের 22টা রাজ্যে 108 বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমাজের সমস্ত বর্গের মানুষ, বুদ্ধিজীবী, তারা এনআরসি নিয়ে রাস্তায় নেমেছিল। সেটা মমতা ব্যানার্জি দেখা উচিত। অথচ আজকে এনআরসি আন্দোলনে নাটক করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে 5 দিন চুপচাপ থাকার পর, কিন্তু যে জায়গাটা বিরোধিতা করা উচিত সেই জায়গাটাকে বিরোধিতা করা হয়নি। আমরা জানি সকলেই যে পার্লামেন্টের বাইরে আমাদের যতই চিন্তা করি না কেন, পার্লামেন্টের ভিতরে যদি আমরা দাবি প্রতিষ্ঠা করি, বিরোধিতা করি, সেটা লিখিত ইতিহাস থেকে যায়, সেটা আমার দলিল হিসেবে থাকে। কিন্তু সেই দলিলে যাতে এমপিরা না থাকে, সেই জন্য কিন্তু 8 জন এমপি কিন্তু তৃণমূল সুপ্রিমোর নির্দেশে তারা কিন্তু সেই বিলের বিরোধিতা করেনি। এটা বাস্তব, আপনাদের এটা মাধ্যমে আমি সবাইকে বলতে চাই। অতএব আরএসএসের বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি কী লড়াই, আর আরএসএসকে নিয়ে আসার জন্য তার কি ভাবনা চিন্তা, তার কি কাজ, সেটা বাংলার মানুষ জানে। কিন্তু উল্টো দিকে অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলার কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বে বর্তমানে গোটা ভারতবর্ষের কংগ্রেস, এবং কংগ্রেস ইতিহাসেই বলছে আরএসএসের বিরুদ্ধে লড়াই। সর্দার বল্লভভাই প্যাটেল তো আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এটা ইতিহাসে আপনারা জানেন। যেখানে সারা দেশ তথা ভারতবর্ষে যারা অন্নদাতা আজকে দিল্লির মাটিতে তারা বসে আছে, যে তাদের ওপরে যে 3টি বিল পাশ করা হয়েছে, এই বিষয়ে যেহেতু আপনারা দেশের তথা ভারতবর্ষে যে বিরোধী দল হিসাবে আছেন, সেই হিসাবে আপনার জাতীয় কংগ্রেস কি ভাবছে? প্রথমত হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, এবং অধীর চৌধুরীর নেতৃত্বে পার্লামেন্টের মধ্যে এই কৃষি বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়েছিল। অধীর চৌধুরী পার্লামেন্টের বিরোধী দলনেতা হিসাবে সমস্ত বিরোধী বেঞ্চকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন যা এই বিলের বিরোধিতা করে। এবং রাহুল গান্ধী, আপনাদের মনে আছে, পাঞ্জাবের যে কৃষক মহাসভা, হরিয়ানা যে কৃষক পঞ্চায়েত হয়েছিল, সেই পঞ্চায়েতে প্রথম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ট্রাক্টর আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনটা যাতে গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং পরবর্তী ক্ষেত্রে কৃষকরা নিজেরাই দায়িত্ব নিয়ে ঘরের ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে তারা আজকে দিল্লির রাজপথে এসেছিল, এবং কি নির্মমভাবে তাদেরকে মারা হয়েছিল। জানা দরকার, এই কৃষক আন্দোলন কেবলমাত্র কৃষকদের নয়, এই আন্দোলন সমাজে প্রত্যেকটা মানুষের দরকার। কারণ এই যে 3টে বিলকে একত্রিত করে যে কৃষি বিলে কথা বলেছে, সেই বিলের মধ্যে একটা আছে অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করা হয়েছে। যে আইনটা করা হয়েছিল 1955 সালে, এর আগে যে 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় আমাদের বাংলাতে হয়েছিল, এটা 30 লক্ষ লোক প্রায় মারা গেছিলো এতে। তাতে দেখা গেছে গবেষণা করে যে খাদ্য সামগ্রী উৎপাদনের জন্য মারা যায়নি, খাদ্য সম্পদের সমবন্টন হয়নি। অর্থাৎ জোরদার জমিদাররা বেশি করে মজুত করত এবং সমাজে কৃত্রিম একটা অভাব তৈরি করত। সেই অভাব তৈরি হওয়ার ফলে বেশি দাম তারা নেওয়ার চেষ্টা করতো, ফলে গরিব মানুষ দাম নিতে পারত। সেই জন্য 1945 সালে এপিএমসি অ্যাক্ট এবং এই অত্যাবশ্যকীয় পণ্য আইন যেটা তৈরি করা হয়, যাতে পরে এই যে চাল, গম, ডাল, আটা, ভোজ্য তেল, এরকম 23টি দ্রব্য আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, সেটা যাতে ইচ্ছে মতো মজুতদারি করা না যায়। কিন্তু কি করলো এই সরকার? এই আইনের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য আইনকে বাতিল করলো। তার ফলে কি হবে? তার ফলে এটা হবে যে যত খুশি পারে তারা যে কোনো এই 23টা দ্রব্য তারা মজুত করতে পারে। আপনারা সকলেই জানি যে এটা জানার জন্য বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই, যে জিনিসপত্রে মজুদ বেড়ে গেলে পরে বাজারে অভাব তৈরি হবে, আর অভাব তৈরি হলে চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লে পরে জিনিসপত্রের দাম বাড়বে। তো খুব স্বাভাবিক ব্যাপার এটা। এর জন্য বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মজুত করবে কারা? আমি আপনি পারবো?
সাধারণ মানুষ পারবে? আমি একটা হাই স্কুল হেডমাস্টার, আমার ক্ষমতা আছে? মজুত করবে হাজার হাজার কোটি টাকা যার সম্পত্তি, ওই আম্বানি আদানি তারাই মজুত করবে। আপনি ইতিমধ্যে খোঁজ নিয়ে দেখুন, রিলায়েন্স পাম্পের আশেপাশে কিন্তু গোডাউন তৈরি হচ্ছে এলাকায় এলাকায়, এবং তারা ওই সেই কৃষকদের বুঝাবে, আরে তোমাদের উৎপাদনের আগেই আমরা তোমাদের ধান কিনে নেব, সবজি কিনে নেব, আলু কিনে নেব, সব কিনে নেব। সেটা কদিন প্রথম প্রথম ভাল লাগবে, যাকে বলছে কি কন্ট্রাক্ট ফার্মিং। সেই কন্ট্রাক্ট ফার্মিং আবার লেখা আছে ওই জায়গাটাতে যে যদি কোনো সমস্যা হয় কৃষক আইনের দ্বারস্থ হতে পারবে না। কৃষককে কোথায় ছুটতে হবে? ওই বিডিও অফিস আর এসডি অফিস। আমরা সকলে জানি কৃষকের পক্ষে বিডিও এসডিও কাজে অসম্ভব নয়। টিকে ছুটবে ওই সেই যারা কোটিপতি পুঁজিপতি আছে তারাই ছুটবে, দিয়ে ম্যানেজ করা হবে। অতএব এই তিনটে বিল তো কৃষকদের পরিপন্থী তো বটেই, পাশাপাশি সাধারণ যারা আমরা উপভোক্তা আছি, কনজিউমার যারা আমরা, অত্যাবশ্যক পণ্য যে আইন বাতিলের মাধ্যমে সেটা কিন্তু আমাদের ক্ষতি হবে। যে আলু গত 6 মাস ধরে তৃণমূল সরকারের অপদার্থতার কারণে 30 থেকে 70 টাকায় কেনা হয়েছিল, সেই আলুই কিন্তু আগামী বছরভর যদি এত মানে বাতিল হয়ে যায়, আলু 70 টাকা বছরভর কিনতে হবে। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বললাম, দেশ বিক্রি হয়ে যাচ্ছে, একে আকাশ বাতাস পাতাল বিক্রি হয়ে যাওয়ার পর কৃষকের শেষ সম্বল জমিটাকে এখন উচ্ছেদ করার। রেলের টিকিট আমরা বলেছিলাম, দেখে মিলে নেন, প্ল্যাটফর্মের টিকিট 10 টাকা থেকে 30 টাকা হয়ে গেছে। দেখুন না কি হচ্ছে। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এবারে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে, প্রায় দলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, কিন্তু জাতীয় কংগ্রেসের এখনও কিছু কিছু জায়গায় প্রার্থী বাকি আছে এবং লোকমুখে চর্চিত হচ্ছে যে এবারের বিধানসভায় হাসানুজ্জামান বাপ্পা মহাশয় লড়ছেন। এ বিষয়ে আপনার মতামত কী? প্রথম কথা হচ্ছে যে প্রার্থী তালিকা আমাদের একটা সিস্টেম আছে, যে জেলা থেকে রাজ্যে যায়, রাজ্য থেকে আমাদের জাতীয় দল যেহেতু সেটা দিল্লিতে যায়, যে সিটগুলো বাকি আছে আজকালের মধ্যে সেগুলো নাম প্রকাশ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন, কিন্তু সেগুলো খুব কমই। ইতিমধ্যেই গত 14 তারিখে অনেক হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা অনেকে আছে, এটা একটা উত্তর। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, আমরা রাজনীতি করি, দলে ক্যান্ডিডেট হতেই হবে, প্রার্থী হতে হবে, বিষয়টা তা নয়। কিন্তু দল যদি মনে করে যে কোনো দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে বিগত দিনও পালন করেছি, আগামী দিনও পালন করব। অর্থাৎ প্রার্থী হতেই হবে এরকম কোনো বিষয় নয়। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে, আগামী দিনও করব। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমরা আজকে জাতীয় কংগ্রেসের জঙ্গিপুর মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা মহাশয়ের সাথে বসেছিলাম। এখন তো আজকে আমরা সাক্ষাৎকার করলাম সামনে যে বিধানসভা নির্বাচনে তাদের প্রক্রিয়া কী এবং কিভাবে এগোচ্ছে সামনের দিকে, সে বিষয়ে আপনাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরও, সকলকে ধন্যবাদ। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে অপশক্তি এবং গণতন্ত্র হত্যাকারী এই দুই শক্তিকে পরাস্ত করুন, এবং সংযুক্ত মোর্চা বাম কংগ্রেসের যে যৌথ সমঝোতা, যে জোট, সে জোট প্রার্থী থেকে আপনারা নির্বাচিত করুন। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ।